আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসে পড়েছি জাগরেব। জাগরেব এটা আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। ভাই আসছে অনেকদিন হয়েছে, দেশ অনেক পুরান, আমরা তো নতুন, আমি হলাম নবদেশকি। আর ভাই হইলো পুরান দেশকি আর কি, দেশকি মানে আর কি যুবক ছেলে। তা আমরা রাব্বি রাব্বি ভাইয়ের কাছে শুনবো রাব্বি ভাইয়ের আসার সফরটা কিভাবে আসছে। ওই 2023-এ আসছে, তখন নতুন সেনজেন না সেনজেন না, আমার পেপার জমা ছিল আপনার সেঙ্গেনের আগে, কিন্তু আমি ঢুকছি সেঙ্গেনের পরে। পেপার জমা ছিল সেনজেনের আগে, সেনজেনের পরে মানে ওয়াইসে সেনজেন পাইছে। তাহলে আমরা প্রথম জানবো রাব্বির কিভাবে শুরু করছে প্রসেসিং, আর কত সালে শুরু করছে। না, আমার প্রসেসিংটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2022-এ। তো এর আগে একটু 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 যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, একটা স্টোরি আছে। মানে আমি অনেক বাইরে আসার জন্য অনেক কিছু ট্রাই করতেছিলাম। তো সর্বোপরি আপনার মনে করেন যে প্রথমে আমি পোল্যান্ডের জন্য কাগজ জমা দিছি, তারপরে আপনার জাপানের জন্য কাগজ জমা দিছিলাম। তো দিন শেষে যখন করোনার একটা সিনড্রোম যায়, করোনার সিনড্রোমটার পরে আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিই। তাও 2022-এর মার্চের দিকে, মার্চ এপ্রিল এরকম কাইন্ড অফ। তো এট দ্য মোমেন্ট আমি জানতাম না আসলে বিষয়ে, আমার পুরো পেপার প্রসেসিং গুলো করছে আমার আব্বু তার অফিস থেকে। তো এট দ্য পরে যখন আমি জানি যে আমার বিদেশের জন্য আমার একটা যাওয়া হইব বা বিদেশ আমার যেতে হইব, তখন আমার আব্বু আমার বিষয়গুলো আমার ইনফর্ম করে। তারপরে আমি 2022-এর ডিসেম্বরে আমি দিল্লিতে যাই, যখন আমার ওয়ার্ক পারমিট আসে কোম্পানি থেকে। কতদিন লাগলো? আমার ওয়ার্ক পারমিট আসছে প্রায় 6 থেকে 7 মাসের মতো লেগে গেছে। হ্যাঁ, না ওরকম না, কিন্তু জাগরেবে আপনার এই সময়টা লাগে, কারণ জাগরেবে এখন বর্তমানে আপনার প্রচুর পরিমাণের ফরেনার যারা আসতেছে কাজের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে, এই হচ্ছে একটা বিষয়। তো তারপর আমি যখন দিল্লিতে গেলাম, দিল্লিতে যাওয়ার পর আমি পুরা তখন এই বিষয়ে জানতাম না। আমি আমার লাইফ ফার্স্ট টাইমে লাইফে আমার যদি বিদেশের যদি কোনো যাত্রা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়াতে। তো তারপরে আমি এট দ্য মোমেন্ট তখন চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে কি করা যায়, তো আমি বুঝতাম না বিষয়গুলা। তা আমি গেলাম। তা আমি যখন যাওয়ার পরে আমার ফাইল জমা নেয় নাই। আমার ফাইল জমা না নেওয়ার কারণ হচ্ছে তখন আমি জানতাম না যে এটার জন্য ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমার ডাবল এন্ট্রি ভিসা লাগবে। সো আমার তখন ছিল টুরিস্ট ভিসা, আমি এবং আমার ছোট ভাই, কারণ আমার তখন ছিল টুরিস্ট ভিসা। তা আমার ওইখান থেকে ভিএস থেকে বলছে আপনাদের ফাইল জমা হবে না। তা আমি তখন কি করি, আমি বিষয়গুলো আমার আব্বুরে জানাই। তখন আব্বু বলে যে ঠিক আছে বাংলাদেশে চলে আসো। তখন আমি ওর চিটাগাং থেকে ভিসা করি, চিটাগাং থেকে ভিসা করে আমি আবার তখন দিল্লিতে আসি। হ্যাঁ, ডাবল এন্ট্রি কি নরমালি পাইছো না কোনো? না, ডাবল এন্ট্রি আসলে নরমালি বলতে মানে একটা সিন্ডিকেট আর কি, মানে একটা মানে ওই ইন্ডিয়ান ভিসা নিয়ে একটা সিন্ডিকেট কাজ করতেছিল। তো তখন আমি মনে করেন যে একদম মোমেন্টে তখন চিন্তা করলাম যে ঠিক আছে কি করা যায়। তখন আব্বুই অনেক ঘাটাঘাটি করে লিঙ্ক বাইর করে তখন এই চিটাগাংয়ে তখন ভিসা করাইতে দেয়। তো চিটাগাংয়ে ভিসা করাইতে দেওয়ার পরে তখন আপনার যে মনে হলো যে ঠিক আছে ভিসা ডাবল এন্ট্রি ভিসা যখন পারচেস করলাম, তখন একদম তখন আচ্ছা ঠিক আছে এবার দিল্লিতে যাওয়া যায়। তো আমি দিল্লিতে গেলাম, দিল্লিতে যাওয়ার পরে ফাইল জমা করাইলাম। তা আমাদের সময় লাগতো প্রায় 45 ডেজ। তো 45 দিন অপেক্ষা করলাম। 45 দিনই তো অনেক সময় পেয়ে গেছো তোমরা। হ্যাঁ, আমাদের সময় তো প্রায় 90 দিনের মতো লেগে যেত। না এটা এখনো লাগতেছে 90 দিন, মানে 110 দিন এরকম এখনো লাগতেছে। কিন্তু আমি তখন 45 ডেজ এর মধ্যে আর কি তখন ভিসাটা পাই। তা আমার ভিসাটার ভিতরে আমার একটা আতঙ্ক ছিল ভিসা হবে কি হবে না। কারণ এই ওইখানে পোল্যান্ডের ভিএফএস ছিল, রোমানিয়ান ভিএফএস ছিল, আপনার পর্তুগালের ভিএফএস ছিল। তখন মানে আমাদের ম্যাক্সিমামই তখন ক্রোয়েশিয়ার খুব কম জানাশোনা, আমার জানা মতে খুব কম ছিল। তখন দেখতাম পোল্যান্ডের ভিসা রিজেক্ট দিতেছে। তোমরা ছিলা কোথায় দিল্লি? আমরা ছিলাম দিল্লি সারিতা বিহারে। সারিতা বিহার, আমরা সারিতা বিহারে ছিলাম। সারিতা বিহারে আপনার হোম রেসিডেন্সের আগে ছিলাম আমরা হোম রেসিডেন্সে ছিলাম। তো ওইখান থেকে একটা পর্যায়ে একটা মোমেন্ট, তখন এই ভিসা পাওয়ার পরে তখন আমি আব্বুরে ফোন দিয়ে বলি যে আমি ভিসা পাইছি। তারপরে এখানে আসলাম, আসার পরে দেখি আরেক ঘটনা। মজার বিষয় হচ্ছে আমি এখানে এসে 6 মাস বসা, কোনো কাজ নাই। মানে তখন একটা মেন্টালি একটা প্রেশারে ছিলাম, কি করব। আবার সংসারের বড় ছেলে, তো কিছুটা দায়ভার দায়িত্ব আমার উপরে আছে। তো পরে যাই হোক নিজের খুব কন্ট্রোল করার চেষ্টা করলাম, কন্ট্রোল কইরা এট দ্য মোমেন্ট তখন একটা জায়গায় স্থির হইলাম।
বসি আমরা একটু, হ্যাঁ? হ্যাঁ সেটাই করি। তখন এট দ্য মোমেন্ট একটা জায়গায় স্থির হলাম, স্থির হয়ে বললাম, তারপরে কোম্পানির সাথে কন্টিনিউয়াসলি কথা বলা শুরু করলাম। তার একটা বিষয় হচ্ছে যে আমি আসার আগে আমি পর্যন্ত জানতাম না আমি যেই কোম্পানিতে আসছি এই কোম্পানিটা সাপ্লাই ছিল, আমি বিষয়টা জানতাম না। তা আমার যে এজেন্সি ছিল উনি মারা গেছেন, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। উনি খুব ভালো মানুষ, উনারে মানে এখান থেকে যা বলা হয়েছে উনি আমারে তাই বলছে, কিন্তু আমি যখন এখানে আসছি আমি সেখানে এসে দেখলাম বিষয়টা পুরোটাই উল্টা। তারপরেও ওই সিচুয়েশনে তখন তো কাউকে চিনি না বা কি করব জানি না, তো ওই বিষয়গুলোর সবকিছু মাথায় নিয়ে আমি 1.5 বছর এই কোম্পানিতে আমি স্টে করি। 1.5 বছর পরে যখন বুঝলাম শিখলাম তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে এইভাবে করলে এইভাবে কাজ করা যাবে, আগানো যাবে। তারপর আমি কোম্পানি চেঞ্জ করে আল্লাহর রহমতে একটা ভালো একটা পর্যায়ে আসছি। তুমি কয়বার কোম্পানি চেঞ্জ করছো? আমি কোম্পানি চেঞ্জ করি, এটা নিয়ে আমার আপনার 3য় কোম্পানি। কোম্পানি চেঞ্জ করার প্রসিডিউর কি? আচ্ছা, কোম্পানি চেঞ্জ করার প্রসিডিউরটা হচ্ছে 2 ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি নিজে নিজে, আরেকটা হচ্ছে আপনি কোনো এজেন্ট ধইরা। তো আমি মনে করি যে নিজে নিজে করাটা ভালো। তো এখানে থেকে অনেকে মনে করে যে আসলে নিজে নিজে কিভাবে করব, বা আসলে আদৌ নিজে নিজে করলে হবে কিনা, এজেন্সিরে দিলে তো হয়তো আমি কিছু টাকা দিতে পারি বা তারা গ্যারান্টি নিতে পারে। তো এই ইউরোপের ব্যাপারটা হচ্ছে ফুল কনফিডেন্স। আপনার উপরে যদি আপনার নিজের উপরে যদি আস্থা না থাকে তাহলে আপনি ইউরোপে সার্ভাইভ করা আপনার জন্য খুব কষ্ট। তা আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিছু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট গুলার আমি ঘাটাঘাটি করে আমি অ্যাপ্লাই করি। তা আমার একটা মাথায় চিন্তা ছিল যে ঠিক আছে আমি যদি 10টা দরজায় যদি নক করি নিশ্চয়ই একটা দরজা তো আমার জন্য খুলবে। তো ওই বিষয়গুলো আমার মাথায় ছিল, তো যার কারণে আমি সিভি ড্রপ করতে থাকি। তো এর ভিতরে একটা মজার ব্যাপার হচ্ছে আমি এই 1.5 বছর আমি কিছু কাজের অভিজ্ঞতা, স্কিল পারচেস করছি। যেমন আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তখন স্টার্টিং এ তখন ওই রেস্টুরেন্টে আমি 1 বছর কাজ করছি, ওই 6 মাসের পরে যখন বেকারত্বের পরে কাজ করছি। তো কাজ করার পরে তখন এট দ্য মোমেন্ট আমি ওইখান থেকে অনেক কাজ শিখছি। তো শেখার পরে তো আমার একটা স্কিল দাঁড়াইছে, তখন ওই অভিজ্ঞতাগুলো আমি অন্য জায়গায় কাজ করছি ওয়েবসাইটের মাধ্যমে, কোনো দালাল না, মানে কোনো এজেন্ট না, কোনো দালাল না। কারণ এখানে মানে এই ক্রোয়েশিয়াতে মানে অসংখ্য দালাল আছে, পাকিস্তানি এজেন্ট আছে, ইন্ডিয়ান এজেন্ট আছে, আমাদের বাংলাদেশীয় এজেন্ট আছে। তো এই হচ্ছে বিষয়। আমার কথা হচ্ছে যদি এখানে আসার পরে হতাশ হওয়ার কিছু নেই, কাজ করতে চাইলে প্রথম কথা হচ্ছে নিজের উপরে ফুল কনফিডেন্স রাখতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে তার নিজের টার্গেট নিতে হবে, কাজের আগে বাসা খুঁজতে হবে। কারণ এখন কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে যেমন আমাদের কোম্পানি 2 ওয়ার্কার বের করে দিচ্ছে, ওরা নাকি অনেক চেষ্টা করছে, কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে কোম্পানি থেকে কোনো পেপার নিতে হবে যে আমি তোমার কোম্পানিতে কাজ করব না, এরকম জাতীয় কোনো কল দিতেই বাধ্যতামূলক কি জানাইতে হবে? আচ্ছা, এইটার একটা মজার বিষয় হচ্ছে যে আপনার সাথে আপনি যখন কোম্পানি শুরুতে তখন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন, তখন কোম্পানি আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, যে কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকে যদি আপনি কাজ ছাইরা দেন আপনি মিনিমাম 15 দিন আগে কোম্পানির জানাইতে হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি যদি আপনার যদি কাজে না রাখে তাহলে কোম্পানি আপনার 15 দিন আগে জানাইবে, বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে কোনো পেপারস দেয় কিনা, হ্যাঁ একটা পেপারস দেয় যেটাকে আমরা এনওসি পেপার বলি, ওইটা কোম্পানি থেকে আপনার দিয়ে দিব। না দিলে কোম্পানি তাহলে কি সম্ভব? না দিলে যে অত বড় সমস্যা হয় বিষয়টা তাও না। না দিলে দেখা যায় দিল না, কিন্তু আপনার নলেজে আছে যে আমি এই কদিন কাজ করতে পারবো, এরপরে আমি কাজ করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে অন্য কোনো কোম্পানি খুঁজা ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইয়া ওই কোম্পানির কন্ট্রাক্টটা যদি আপনি একবার নিয়ে নিতে পারেন তখন আর আপনার ওই এনওসি লেটার কোনো প্রয়োজন নাই। আর পুলিশ স্টেশন থেকে কোনো কিছু? আচ্ছা, নতুন কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে আপনার মাস্ট বি আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। এটা বাংলাদেশের না, আপনার এইখানে যে আছেন, কারণ এখানে আপনি ওয়াইবি তৈরি হয়েছে, আপনার টিআরসি কার্ড তৈরি হয়েছে, ওই আপনি ওয়াইবির উপরেই আপনার পুরো টোটাল তথ্যটা আছে। সো আপনি কি করতে পারেন, তখন ওই তথ্যগুলো ওই ওয়াইবিটার নাম্বারটা নিয়ে যখন পুলিশ স্টেশনে যাবেন তখন যাই ওদেরকে যদি আপনি বলেন যে আপনার এখানে পিসিসির প্রয়োজন, তখন আপনি চাইলে পিসিসিটা আপনি নিতে পারেন। এই হচ্ছে বিষয়। এখন অনলাইনে নাকি নেওয়া যায়? না, অনলাইনে না, এটা একটা ব্যাংকের একটা সিস্টেম ছিল যেটা আমি জানতাম, বা এই বিষয়টাও নিয়ে আমার এত নাই। কিন্তু আমি কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে আমার মনে হয় আমার একবারে পিসিসি উঠানো লাগছে,
সো পিসিসির ক্ষেত্রে আমার এতটা হ্যাসেল হইতে হয় না। বলছিল যে পিছনে যে তুমি যে আসছো যে এজেন্টের মাধ্যমে টাকা পয়সা কেমন খরচ হয়েছে? না আমার সময় আসলে টাকা আমি অ্যামাউন্টটা নাই বলি, তবে একটা ভালো মানের একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। সবচেয়ে বড় কথা কারণ আমার সাথে হলো টোটালি ঘটনা হচ্ছে মানে স্ক্যামও হয় নাই আবার স্ক্যামও হয়েছে, মানে দুইটাই। এখন মোটামুটি আর কি অ্যাভারেজ। ফার্স্ট টাইম আসার পরে কোম্পানি তো রিসিভ করছে, হ্যাঁ কোম্পানি রিসিভ করছে, কোম্পানি রিসিভ। কিছু জিজ্ঞেস করছিল? না আমি ওরকম মানে আমি ওই দিল্লি থেকে শুরু করে পরিচয় অব্দি পর্যন্ত আমি কোনো হ্যাসেল হই নাই, মানে কোনো না কোনো তথ্য যে আমার যে কেন আসছো বা কি কারণ আসছো বা আমার যে ডকুমেন্টস গুলো তারা ওইভাবেও কিছুটা করে নাই। তবে আমি প্রিভিয়াসলি যারা শুনছি, যারা আগে আসছে বা যারা পরে আসছে শুনছি, তাদেরকে অনেক কথা জিজ্ঞেস করছে, কোম্পানি না বলে তাদেরকে ডিপোর্টও করছে, এরকম অনেক শুনছি, কিন্তু জানি না এটা আসলে কতটুকু সত্য। যাই হোক, আমরা এখন বিস্তারিত জানলাম রাব্বির বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়া থেকে হয়ে দিল্লি হয়ে ক্রোয়েশিয়া কিভাবে আসলো, কিভাবে কি হইলো, টুকিটাকি অনেক কিছু জানলাম, আরো জানবো বিস্তারিত। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন রাব্বির জন্য, আমার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন।